হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের মাধ্যমিকের ভাই বোনেদের আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে, আজকে প্রথম ক্লাস তোমাদের, এবং তোমাদের এটাও বলে দেওয়া হয়েছিল যে তোমাদের এই বাংলা বিষয়টি কিন্তু প্রথম থেকে শুরু করা হবে। সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা 2023 সালে যে সকল ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে কিন্তু জানিয়ে দিও। তোমাদের বলেছিলাম যে তোমাদের কবিতা থেকে শুরু হবে, যেমন অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, অভিষেক, প্রেয়োল্লাস, ঠিক আছে। তারপরে রয়েছে আফ্রিকা। সমস্ত কবিতায় লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দের অর্থ অনুযায়ী আমাদের বিষয়বস্তু আলোচনা হবে, এবং সেখান থেকে এমসিকিউ, এসিকিউ, লং কোশ্চেন সমস্ত কিছুই কিন্তু লিখিয়ে দেওয়া হবে। তো আজকে আমাদের প্রথম ক্লাস, যেহেতু প্রথম কবিতা কি রয়েছে না অসুখী একজন, লিখেছেন কে না পাবলো নেরুদা। এই কবিতা থেকে আমি আগের দিনে আমি তোমাদেরকে কিন্তু এসিকিউ লিখিয়ে দিয়েছিলাম। সেই এসিকিউগুলো এখন অবধি যদি কেউ না লিখে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু এসিকিউ প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে। তারপরে আজকে এই কবিতাটি আলোচনার পর এমসিকিউ এবং লং কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউ এবং লং কোশ্চেন কিন্তু তোমাদেরকে লিখিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু আমরা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাতে আমরা যাব, ঠিক আছে। তো এই যে তোমাদের যে প্রথম কবিতাটি অসুখী একজন, এই কবিতাটি লাইন ধরে ধরে আলোচনার পূর্বে এই কবিতা থেকে কিছু তথ্য আমরা জেনে নেব, যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে সচরাচর এসে থাকে, এবং এই কবিতাটি বুঝতে কিন্তু সেই তথ্যগুলো খুব সহায়তা করবে। সুতরাং তোমরা আমাদের ক্লাসের পক্ষ থেকে যে সকল ক্লাসগুলো তোমাদের নেওয়া হবে সেগুলোকে অফলাইন ক্লাসের মতো কিন্তু ক্লাস করবে, ঠিক আছে। এখানে বলে রাখি, কোনো কবিতা আলোচনার সময় আমরা কিন্তু খামতি রাখবো না। প্রত্যেকটি লাইনের অর্থ, কোথায় পূর্ণচ্ছেদ, কমা, সমস্ত জায়গা কিন্তু আমরা আলোচনা করব। কোনো জায়গা কিন্তু বাদ পড়ে বা কোনো জায়গাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। সুতরাং কোনো জায়গাতে স্কিপ না করে তোমরা কিন্তু একটা ক্লাসের মতো ভেবে ক্লাসগুলো কিন্তু করবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের আলোচনার বিষয় কি না অসুখী একজন কবিতা। তো আলোচনার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নিই যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে প্রথম ব্যাপার কি না গল্পের ছলে বোঝার চেষ্টা করবে পুরো বিষয়টি। এই যে অসুখী একজন, এইটা হচ্ছে একটা নাম, কবিতাটির নাম, যেটা তোমাদের পাঠ্য। তো এই কবিতাটি কিন্তু বাংলায় লেখা রয়েছে, তাই না? বাংলায় কেন বলছি, প্রত্যেকটা কবিতা তো বাংলায় লেখা, তোমরা বাংলা পড়ছো তো বাংলায় তো লেখা থাকবে, হিন্দি থেকে লেখা থাকবে, আবার কি বলছেন স্যার, ঠিক না? এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টাই তোমাদের সামনে প্রথমে আমি বলি, ঠিক আছে, বোঝানোর চেষ্টা করি। এই যে পাবলো নেরুদা, অসুখী একজন কবিতাটির লেখক হচ্ছে পাবলো নেরুদা, তাই না? কিন্তু বন্ধুরা, এই পাবলো নেরুদা কিন্তু বাঙালি লেখক ছিলেন না, বাঙালি কবি ছিলেন না। তাহলে ইনি বাঙালি কবি ছিলেন না, সেহেতু তিনি বাংলায় লিখেছেন, এটা কি হতে পারে? নিশ্চয়ই না। তাহলে পাবলো নেরুদার নিশ্চয়ই কোনো একটা কবিতা আছে, সেই কবিতাটি কোনো একজন বাঙালি কবি সেটিকে বাংলায় অনুবাদ করে অসুখী একজন কবিতার নামকরণ করেছেন। কিন্তু কোন বাঙালি কবি এবং পাবলো নেরুদার কোন কবিতাটি, এই জায়গাটি প্রথমে তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই, ভালো করে বুঝিয়ে নিই ব্যাপারটা। এই জায়গাটি থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে, এখানেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, পড়ারও কিন্তু পরবর্তী সময়ের দরকার হবে না। চলো দেখো দেখো এই যে পাবলো নেরুদা কিন্তু ছিলেন চিলিয়ান কবি, এটা মনে রাখবে। পাবলো নেরুদা কি না চিলিয়ান কবি, এটা কিন্তু এমসিকিউতে এসে থাকে, ঠিক আছে। এরপরে বলি যে এই পাবলো নেরুদা স্পেনিশ ভাষায় একটি কবিতা লেখেন, সেই কবিতাটির নাম হচ্ছে লা ডেসডিচাডা, মনে রাখবে। দেখো লা ডেসডিচাডা, এটি স্পেনিশ ভাষায় লেখা, উচ্চারণ মনে হয় এরকমই হবে, লা ডেসডিচাডা, তোমরা দেখে নিও, রাইট। তাহলে কি না পাবলো নেরুদা স্পেনিশ ভাষায় একটি কবিতা লেখেন যার নাম হচ্ছে লা ডেসডিচাডা। এবারে নবারুণ ভট্টাচার্য পাবলো নেরুদার স্পেনিশ ভাষায় লেখা এই লা ডেসডিচাডা কবিতাটিকে বাংলায় অনুবাদ করে নাম দেন অসুখী একজন, যেটি কিন্তু তোমাদের পাঠ্য। পুরো ব্যাপারটি বোঝা গেছে। পাবলো নেরুদার স্পেনিশ ভাষায় একটি কবিতা লেখেন যার নাম হচ্ছে লা ডেসডিচাডা, এবং সেই লা ডেসডিচাডা কবিতাটিকে নবারুণ ভট্টাচার্য বাংলায় অনুবাদ করে নাম দেন অসুখী একজন, যেটি তোমাদের পাঠ্য। আশা করি এখানেই তোমাদের মুখস্থ হয়ে গেল পুরো ব্যাপারটা। এরপরে আর একটা ইম্পর্ট্যান্ট তথ্য হচ্ছে কি না এই অসুখী একজন কবিতাটি যদি বলে কোন কাব্যগ্রন্থের
অন্তর্গত, তখন উত্তর হবে কি না এই যে পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থে কিন্তু স্থান পেয়েছে। রাইট, বোঝা গেছে পুরো ব্যাপার। অর্থাৎ নবারুণ ভট্টাচার্য এই অসুখী একজন কবিতাটিকে বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থে কিন্তু স্থান দিয়েছে। পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়েছে আশা করি। এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা, এই যে পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটি যদি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের স্থান পেয়ে থাকে, তাহলে এই স্পেনিশ ভাষায় লেখা লা ডেসডিচাডা কবিতাটি কোন গ্রন্থে স্থান পেয়েছে? এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে মনের ভিতরে। এই প্রশ্নটিও বা এই প্রশ্নটির ডাউটটাও আমি তোমাদের ক্লিয়ার করে দিই, প্রশ্ন চিহ্নটা আমি উঠিয়ে দিই। কি না এই যে লা ডেসডিচাডা কবিতাটি পাবলো নেরুদার, এটি স্পেনিশ ভাষায় লেখা আমরা জানি, এবং এই কবিতাটি কোথায় স্থান পাচ্ছে বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে না পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া, EXTRAVAGARIA। তোমরা একটু লিখে নিও, আমি আঙ্গুলে লিখছি তো এইটা ফিঙ্গারে, সুতরাং একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তোমরা একটু লিখে নেবে কি না এই লা ডেসডিচাডা কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ওকে, এবারে যদি আমি বলি, তোমাদের যদি প্রশ্ন আসে যে এই অসুখী একজন কবিতাটি ইংরেজিতে কী নামে অনুবাদ হয়, তখন হবে দ্য আনহ্যাপি ওয়ান, দ্য আনহ্যাপি ওয়ান। পুরো ব্যাপারটা বোঝা গেছে? এগুলোতে কিন্তু কোটেশন হবে, বোঝা গেছে? এক্সট্রাভাগারিয়াতে কোটেশন হবে, দ্য আনহ্যাপি ওয়ানে কোটেশন হবে, ঠিক আছে? এই যে বিদেশি ফুলে রক্তের ছিটে, এটাতেও সিঙ্গেল কোটেশন হবে, এবং অসুখী একজন এই কবিতার নামটিতেও কিন্তু সিঙ্গেল কোটেশন হবে, যেখানেই তোমরা লেখো। পুরো ব্যাপারটা কিন্তু বোঝা গেছে? ওকে, শেষে আবারও একবার সুন্দর করে আলোচনা করে দেবো, এবং শেষে কিছু প্রশ্ন উত্তর থাকবে যেগুলো তোমরা সলভ করবে, ঠিক আছে? ওকে, এরপরে বলি যে এই যে অসুখী একজন কবিতাটি, এই অসুখী একজন কবিতাটি কিন্তু সম্পূর্ণভাবে যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। সেই প্রেক্ষাপটটি একটু হালকা করে আলোচনা করব, ঠিক আছে? তারপরে আমরা কবিতার লাইনে যাব। কোনো জায়গাতে শান্ত হলুদ থেকে শুরু করে কোনো জায়গা আমরা বাদ দেব না। তোমাদের মনে একটা ডাউট আছে যে দেবতাকে হলুদ বলা হয়েছে কেন, এটিও আমরা আলোচনা করব, প্রত্যেকটি জায়গা আলোচনা করব, তোমাদের বলে দিয়েছি। সুতরাং ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটি করো, তোমাদের ভালো লাগবে। যেখানে ডাউট থাকবে দাদা তোমাদের পাশে আছে, কমেন্ট করে জানাবে। চল, এই কবিতাটির সম্পর্কে কিছু বলি প্রথমে, তারপরে আমরা লাইনে আমরা যাব। দেখো, প্রথমেই বললাম যে কবিতাটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। যখনই আমি তোমাদের সামনে এই যুদ্ধ নামক শব্দটি তোমাদের কানে আমি আওড়াচ্ছি বা বলছি, তখনই তোমাদের মাইন্ডের মধ্যে একটা চিত্র চলে আসছে যে যুদ্ধ মানে চারিদিকে রক্তারক্তি, গোলাবর্ষণ, বোমাবর্ষণ, গুলিগালাজ, সমস্ত কিছু ধ্বংস, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, তাই না? চারিদিকে মৃতদেহ পড়ে থাকা, অস্ত্রশস্ত্রগুলো দোমড়ানো মুচড়ানোভাবে পড়ে থাকা, লোহাগুলো অস্ত্রের যে লোহা দিয়ে তৈরি, ঠিক আছে, সেগুলো দুমড়ে গেছে, মুচড়ে গেছে, চারিদিকে বিভৎস মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারিদিকে রক্তাক্ত অবস্থা, তাই না? এখানেও এরকমই আমরা কিন্তু একটা চিত্র পাবো, ঠিক আছে? এরপরে বলি, জাস্ট সিম্পল একটা কথা বলি যেটা তোমাদের অনেকখানি সহায়তা করবে এই চিত্রটিকে অবলম্বন করে। তোমাদের এই অসুখী একজন কবিতাটিতে আমরা অবশ্যই কিন্তু লাইনে যাব, কবিতার লাইনে আমরা যাব, আলোচনাতে আমরা যাব। তার আগে এই চিত্রটি সম্পর্কে কিছু বলবো। এখানে এটি হচ্ছে গল্প কথক, এবং এটি হচ্ছে কথকের প্রেয়সী, যেটিকে নিয়ে কবি কবিতাটি লিখেছেন, ঠিক আছে? এখানে বিষয়টা বলি যে কথক কোনো এক যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং তার প্রেয়সী এই কথকের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এখানে আমি কথক এবং প্রেয়সীকে আমি একটু সাইডে রাখলাম, তোমাদেরকে বোঝানোর জন্য এই মানুষটিকে আমি ইন্ডিয়ান আর্মি হিসেবে আমি তোমাদের সামনে পরিচয় করাবো। কি না, এই মানুষটি যদি ইন্ডিয়ান আর্মি হয় এবং তার হয়তো তিনি যেখানে পোস্টিংয়ে থাকেন সেখান থেকে হয়তো তার কনকটা যদি তিনি যদি বাড়িতে থাকেন এবং তার কল যদি চলে আসে যে তোমাকে এক্ষুনি আসতে হবে, যুদ্ধ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তোমাকে আসতেই হবে, তখন কি বন্ধুরা এই মানুষটি বাড়িতেই থাকবে? কখনোই থাকবে না। এই মানুষটি, এই ইন্ডিয়ান আর্মিটি তার নিজের কর্তব্য পালন করার ক্ষেত্রে
তাকে কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে যেতেই হবে নিজের দেশমাতাকে বাঁচানোর জন্য। এখানে গল্পকথকও কিন্তু সেরকমই একটা জিনিস করেছেন, সেটা আমরা কবিতাতে আমরা আলোচনার সময় আমরা দেখতে পাবো। তো এখানে হয়েছেটা কি না, এই ইন্ডিয়ান আর্মি যখন যুদ্ধক্ষেত্রে যাবেন তাড়াহুড়া করে, তখন তার নিজের পরিবার পরিজনকে ভালো করে কিন্তু প্রণাম করারও সুযোগটুকু পাবেন না, ঠিক আছে। এবং কোনো বিপ্লবী যদি যুদ্ধক্ষেত্রে যায়, তখন কিন্তু সেই বিপ্লবী কখনোই এই আশা নিয়ে যায় না যে সে ফিরে আসবে বলে, কিন্তু তার পরিবার পরিজন, তার মাতৃভূমি, তার প্রেয়সী, তার প্রেমিকা, তার এই হচ্ছে প্রেমিকা, প্রেয়সী, তার ভালোবাসার মানুষ, এরা কিন্তু অপেক্ষায় থাকে। এখানে অপেক্ষা বলতে পাবলো নেরুদা কথকের প্রেয়সী বা এই ইন্ডিয়ান আর্মির প্রেয়সী অর্থাৎ ভালোবাসার মানুষটির অপেক্ষার কথাই বলেছেন, আমাদেরকে কিন্তু কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে এই ইন্ডিয়ান আর্মি বা গল্পকথক যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছেন এবং তার প্রিয়তমা বা তার প্রেয়সী বা তার ভালোবাসার মানুষ এই ক্ষীণ আশা নিয়ে দরজায় অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে যে তার প্রিয়তম অবশ্যই কোনো না কোনো দিন আসবে, আমার জীবনে আরও নতুন করে বসন্ত নামিয়ে নিয়ে আসবে। এটা একটা চিত্র আমরা লক্ষ্য করব। তারপরে এই যে কথকের প্রেয়সী কিভাবে এক একটা দিন পার করছে এবং সেই দিনগুলো কতটা যন্ত্রণাদায়ক, সেই চিত্র আমরা কবিতাতে লক্ষ্য করব। এবং আমরা লক্ষ্য করব যুদ্ধের পরিপ্রেক্ষিতে কিভাবে ধ্বংস হয়ে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই কিছু জিনিস আমরা কবিতাতে লক্ষ্য করব, ঠিক আছে। টোটালি আশা করি বোঝা গেছে। তাহলে চলো এবারে আমরা সুন্দর করে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করি, ঠিক আছে। কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হবে না, যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করে জানাবে, মনোযোগ সহকারে কিন্তু শুনবে, প্রত্যেকটি জায়গায় আলোচনা করা হবে। চলো প্রথমে আমি এই 3টি লাইন পড়ছি, ঠিক আছে। কি রয়েছে না, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এখানে কিন্তু দূর দূরে পড়বে না, দূর দূর করবে না, দূর দূর মানে তাড়িয়ে দেবে না কাউকে, ঠিক আছে। দূর দূর না, দেখো দূরের পরে ডট 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 আছে, মানে হচ্ছে কি না দূর, টু বি কন্টিনিউ, দূরে মানে দূর দূরে, বোঝা গেছে ব্যাপারটা? ওকে চলো এবারে কি না, এই যে আমি মানে হচ্ছে কথক, তাকে মানে হচ্ছে কথকের প্রেয়সী, ছেড়ে দিলাম এটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটি বলছি। তারপরে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম, আমি মানে কথক চলে গেলাম কোথায় না দূর দূরে, বোঝা গেছে। এরপরে বলি, প্রথমেই তোমাদের আমি বলেছিলাম যে এই যে কবিতাটি কিন্তু যুদ্ধের প্রেক্ষাপটে রচিত, ঠিক আছে। তাহলে কথকের আহ্বান এসেছে কোনো এক সুদূর স্থান থেকে যে কথককে সেই যুদ্ধক্ষেত্রে যেতে হবে, কথক এখানে বিপ্লবী। সুতরাং কথকের কাছে যখন যুদ্ধের আহ্বান এসেছে বা যুদ্ধের জন্য ডাক পড়েছে, তখন কিন্তু কথক আর বাড়িতে বসে থাকতে পারছেন না। কথক তাড়াহুড়াতে কথক কিন্তু কাউকে কিছু না জানিয়ে কথক সেই সুদূর যুদ্ধক্ষেত্রে পাড়ি দিয়েছেন। এরপরে কথক যখন যুদ্ধক্ষেত্রে পাড়ি দিয়েছেন, তখন কি হচ্ছে, অর্থাৎ কথক যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তার প্রেয়সীকে ছেড়ে বা তার মাতৃভূমিকে ছেড়ে, তার পরিবার পরিজনকে ছেড়ে কিন্তু তিনি যাচ্ছেন কোথায় না সেই সুদূর যুদ্ধক্ষেত্রে যোগদান করতে, অর্থাৎ তার দেশমাতাকে তো বাঁচাতে হবে, তাই না? কেননা তিনি একজন বিপ্লবী, রাইট? ওকে, এরপরে কি হচ্ছে, কথক যখন সেই যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, তখন এখানে অপেক্ষায় কে রয়েছে না তার প্রেয়সী, অর্থাৎ কথকের প্রেয়সী, এটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ কি না কথকের প্রেয়সী এই ক্ষীণ আশা নিয়ে অপেক্ষায় রয়েছে যে হ্যাঁ কথক অর্থাৎ প্রেয়সীর প্রিয়তম কোনো না কোনো দিন ফিরে আসবে, আবার নতুন করে বসন্তের জাল বুনবে তাদের মনে, ঠিক আছে। আবার নতুন করে বসন্তের দিন আবার তাদের জীবনে ঘনিয়ে আসবে, নেমে আসবে এবং আবার নতুন করে পথ চলা শুরু হবে। বোঝা গেছে পুরো ব্যাপারটা? আবারও একবার বলি যে কোনো এক সুদূর স্থান থেকে কথকের যুদ্ধের আহ্বান এসেছে, তখন কথককে বাধ্য হয়ে তার কর্তব্য পালনের জন্য কথককে তার প্রেয়সী থেকে শুরু করে পরিবার পরিজন সমস্ত কিছু ছেড়ে তাকে কিন্তু যেতে হচ্ছে সেই যুদ্ধক্ষেত্রে। তো যেহেতু এখানে আমাদের পাবলো নেরুদা এখানে কি না তাকে বলতে প্রেয়সীকেই বুঝিয়েছেন, কথকের ভালোবাসার মানুষকেই বুঝিয়েছেন, সেহেতু কথকের ভালোবাসার মানুষটি কথকের জন্য অপেক্ষা করে আছে দরজায় দাঁড়িয়ে এই ক্ষীণ আশা নিয়ে যে হ্যাঁ
তার কথক বা প্রেয়সীর প্রিয়তম কোনো না কোনো দিন অবশ্যই ফিরে আসবে এবং তাদের জীবনের আবার নতুন করে রোমান্টিক ওয়েদার বয়ে যাবে। বোঝা গেছে পুরো ব্যাপারটা? এখানে এই 3টি লাইনের অর্থ বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, রাইট? ওকে, এরপর কি রয়েছে লাইনটি? না, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কথক বলছে এখানে যে মেয়েটি আমার জন্য অপেক্ষা করে আছে, অর্থাৎ আমার ভালোবাসার মানুষটি যে আমার জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে আছে, ওই মেয়েটি কিন্তু জানতো না যে আমি আর কখনোই ফিরে আসবো না। এখানে কথক এটাই বলতে চেয়েছেন যে একজন বিপ্লবী যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন কিন্তু সে কখনো এই আশা নিয়ে যায় না যে সে ফিরে আসবে বলে। তাই এখানে কথক বলেছেন যে ওই মেয়েটি, আমার ভালোবাসার মানুষটি, আমার প্রেয়সী, এটা কখনোই জানতো না যে আমি আর কখনো ফিরে আসবো বলে, কিন্তু তাও অপেক্ষা কিন্তু চালিয়েই যাচ্ছে এই আশা নিয়ে যে হ্যাঁ, আমি কোনো দিন না কোনো দিন ফিরে অবশ্যই আসবো তার জীবনে। বোঝা গেছে পুরো ব্যাপারটি? ওকে, চলো এরপরে কি রয়েছে? না, এরপরে পরবর্তী 2টি লাইন কি রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট, এটি ভালো করে বোঝার চেষ্টা করবে। কি রয়েছে? না, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই যে নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, গির্জার সন্ন্যাসিনী, সন্ন্যাস কিন্তু না, ঠিক আছে? নান মানে গির্জার সন্ন্যাসিনী। তারপর কি আছে? না, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এখানে দেখো কি বোঝাচ্ছে, প্রথমে বোঝায় সেকেন্ড, মিনিট, তারপরে কি ঘন্টা, দিন, তারপরে কি সপ্তাহ, মাস, বছর, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা সময়। এখানে সময়টি কিসের জন্য এলো? কেননা কথক যখন যুদ্ধক্ষেত্রে চলে গেছে তার প্রেয়সীর জীবনকে অন্ধকার করে, তখন কথকের প্রেয়সী অসুখী অবস্থায় দরজাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কার জন্য? কথকের জন্য বা তার প্রিয়তমের জন্য। কিন্তু মেয়েটি এটা কখনোই জানে না যে কথক আর কখনো ফিরে আসবে না। একটা সপ্তাহ পার হয়ে যাচ্ছে, একটা বছর কেটে যাচ্ছে, কিন্তু কথকের প্রেয়সীর অপেক্ষা কিন্তু চলতেই থাকছে। এইখানে দেখো একটা সময়ের বিচিত্র গতিকে কবি কিন্তু বোঝাতে চাইছেন, পাবলো নেরুদা কিন্তু বোঝাতে চাইছেন। কিভাবে? দেখো এই যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, এই জায়গাটি কি বোঝাচ্ছে আমাদেরকে? না, যে জীবন তার স্বাভাবিক বিচিত্র গতিতে বয়ে যাচ্ছে এবং এই মেয়েটি অপেক্ষা কিন্তু চলতেই থাকছে। অর্থাৎ কি? না, রাস্তা দিয়ে একটা কুকুর পেরিয়ে যাচ্ছে, গির্জার যে নান সন্ন্যাসীরা তারাও হেঁটে চলে যাচ্ছে, সময় তার নিজের বিচিত্র গতিতে বয়ে চলেছে। সময়ের স্রোতে স্রোতে কুকুররাও চলে গেল, একটা কুকুর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, গির্জার নানগুলো হেঁটে চলে যাচ্ছে, সময় তার নিজের স্রোতে নিজের খেয়ায় ভেসে চলে যাচ্ছে, কিন্তু এই মেয়েটি, কথকের প্রেয়সী, কথকের জন্য এখনও দরজায় দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে বা অপেক্ষা চালিয়েই যাচ্ছে। অর্থাৎ কি না বন্ধুরা, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, সময় তার নিজের খেয়া স্রোতে আপন মনে বয়ে চলে বা ভেসে চলে। কিন্তু এই মেয়েটি আজ থেমে আছে কার জন্য? না, কথকের জন্য। এই মেয়েটি থেমে আছে কার জন্য? না, তার প্রিয়তমের জন্য। এই আশা নিয়ে মনে যে হ্যাঁ, তার প্রিয়তম কোনো না কোনো দিন আবার তার জীবনে বসন্ত ফিরিয়ে নিয়ে আসবে। এখানে একটা সময়ের, এই 2টি লাইনের মাধ্যমে সময় যে স্বাভাবিক বিচিত্র গতিতে মেয়ের জীবনে বয়ে চলেছে, ওই অপেক্ষারত মেয়েটির জীবনে, সেটিকেই কিন্তু এখানে আমাদের স্পষ্টভাবে পাবলো নেরুদা বুঝিয়ে দিলেন এবং এটিও বুঝিয়ে দিলেন যে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। ঠিক আছে, অপেক্ষা করতে করতে একটা সপ্তাহ পেরিয়ে গেল, একটা বছরও কিন্তু পেরিয়ে গেল। তা সত্ত্বেও কিন্তু এই মেয়েটি অপেক্ষা কিন্তু এখনও থামায়নি, অপেক্ষা কিন্তু চলছেই। কার জন্য? না, তার কথকের জন্য, অর্থাৎ তার প্রিয়তমের জন্য। বোঝা গেছে? বা ভালোবাসার মানুষটির জন্য। চলো এরপরে কি রয়েছে পরবর্তী 2টি লাইন, যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই যে ঘাস জন্মালো রাস্তায়, এটা 2টো অর্থ আছে, একটা ব্যঞ্জনাধর্মী, একটা সাধারণ সহজ সরল সাদামাটা অর্থ। তো সহজ সরল সাদামাটা অর্থটা এখন বলবো, এবং
আর একটি যেটি অর্থ সেটি কিন্তু একদম শেষে বলবো, ঠিক আছে? কেননা পুরো কবিতাটি না শেষ হলে এই লাইনটির আর একটি অর্থ তোমাদেরকে বোঝাতে পারবো না, কেননা শেষ হলেই কবিতাটির আর একটি অর্থ আসবে, না হলে আসবে না, ঠিক আছে? তাহলে চলো, প্রথমে কি রয়েছে না, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই যে পায়ের দাগ কি বৃষ্টিতে, মনে করো তুমি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে বেরিয়েছো বা হেঁটে চলাচল করেছো, তোমার পায়ের দাগ হয়তো আছে, কিন্তু সত্যি করে বলো যে সেই পায়ের দাগ কখন বৃষ্টি আসবে তার কি কোনো গ্যারেন্টি আছে? নেই। কিন্তু অন্যান্য মানুষ যদি হেঁটে চলে তাও কিন্তু তোমার পায়ের দাগ কিন্তু চলে যাবে। এখানে পায়ের দাগ বলতে কি, এখানে পায়ের দাগ বা এই যে বৃষ্টিতে ধুয়ে দেওয়া, এগুলো সমস্ত কিছুই কথকের স্মৃতি কথা বোঝানো হয়েছে। কেমনভাবে সেটা আমি বোঝাচ্ছি। অর্থাৎ এই যে কথক কোথায় গেছেন, আমরা জানি কথক গেছেন যুদ্ধক্ষেত্রে, সুদূর কোনো এক স্থানের যুদ্ধক্ষেত্রে কথক কিন্তু গেছেন। কেননা কথক বিপ্লবী, তিনি বাড়িতে চুপ দিয়ে বসে থাকতে পারবেন না, তার কর্তব্য তাকে করতে হবে, তাই না? তাহলে কথক গেছেন যুদ্ধক্ষেত্রে। নিজের সংসার জীবনের একজন পরিবার পরিজন, নিজ মাতৃভূমি এবং বিশেষ করে কবি এখানে যাকে বোঝাচ্ছেন তার প্রেয়সীকে ছেড়ে কিন্তু তিনি চলে গেছেন কোথায় না, চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। কিন্তু এখানে এই যে কথকের সংসার জীবনে, অর্থাৎ কথক যেখানে থাকতেন সেখানে সেই সংসার জীবনের যে সকল স্মৃতিগুলি রয়েছে সেই স্মৃতিগুলিও যেন ধীরে ধীরে ধূসর হয়ে আসছে। অর্থাৎ কথক দীর্ঘদিন সেই যুদ্ধক্ষেত্রে রওয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে এই পরিবেশে ঘাস জন্মাচ্ছে। অর্থাৎ কি না, সেই স্মৃতিগুলো, কথকের স্মৃতিগুলো ধীরে ধীরে ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে, আবার নতুন করে নতুন স্মৃতি এসে জন্মাচ্ছে। পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে বা বুঝতে পারছো কি পারছো না আমাকে জানাবে। আবারও একবার আমি এখানে বলছি যে কথক গেছেন যুদ্ধক্ষেত্রে, নিজের সংসার জীবনের বা নিজের সাংসারিক জীবনকে পিছনে ফেলে এগিয়ে গেছে কোথায় না, চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে। অর্থাৎ কথক যেখানে থাকতেন সেখানে তার যে সমস্ত স্মৃতি ছিল সেই সমস্ত স্মৃতি যেন আজ ক্রমশ ধূসর হয়ে আসছে। এই যে প্রকৃতির ছন্দে যদি আমরা অন্যভাবে এই লাইনটিকে বলি, ব্যাখ্যা করি, সেটা কেমনভাবে হবে না, প্রকৃতির ছন্দে বা প্রাকৃতিক ছন্দে মুছে যাচ্ছে কথকের চলার পথের পায়ের ছাপ। অর্থাৎ কথক যেখানে চলাচল করেছেন সেখানে প্রকৃতির ছন্দে বৃষ্টি পড়ে সেখানে কথকের পায়ের দাগগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে, রাস্তায় জন্মাচ্ছে ঘাস। অর্থাৎ কি না, সময়ের শাসনে কথকের যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলোও যেন ধীরে ধীরে ধূসর হয়ে পড়ছে, দাবা চাপা হয়ে পড়ছে, সেই স্মৃতিগুলোও যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, ধীরে ধীরে বিস্মৃতির গর্ভে তলিয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা বোঝা গেছে? আশা করি এখন বোঝা গেছে। যদি না বোঝা যায় তো অবশ্যই তোমাদের এই দাদা তোমাদের পাশে আছে, কমেন্ট করে জানাবে। যখন এখান থেকে যখন এমসিকিউ এবং লং কোশ্চেন লেখাবো তখন আবার আলোচনা করে দেবো, ঠিক আছে? তোমাদের প্রশ্নটিকে পিক করে আলোচনা করে দেবো, রাইট? চলো, এটা আমাদের বোঝা হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী জায়গাতে চলে যাচ্ছি, ঠিক আছে? এরপরে কি আছে না, দেখো মেয়েটি কিন্তু অপেক্ষা করছে তার কথকের জন্য, তাই না? এরপরে কি রয়েছে না, আর একটার পর একটা পাথরের মতো পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার বলতে কার? তার বলতে কথকের প্রেয়সীর। এখানে এই যে মেয়েটি অর্থাৎ কথকের প্রেয়সী যে অপেক্ষা করছে তার প্রিয়তমের জন্য, একটা সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, একটা বছর পেরিয়ে যাচ্ছে, এই যে দিনগুলি পেরিয়ে যাচ্ছে, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস, এক একটা বছর যে পেরিয়ে যাচ্ছে, এই বছরগুলো কতটা কষ্টদায়ক। এটা কষ্টদায়ক এরকমই যেন এই কথকের প্রেয়সীর মাথায় যেন কেউ পাথর ছুঁড়ে মারছে, সেই রকম। অর্থাৎ কি না, দেখো আর একটার পর একটা পাথরের মতো এই যে সময়গুলো যে পেরিয়ে যাচ্ছে, কথকের প্রেয়সী যে কিভাবে অপেক্ষা করছে, অপেক্ষা করার সময় কথকের প্রেয়সীর কতটা কষ্ট হচ্ছে, কতটা যন্ত্রণা হচ্ছে, তিনি কতটা কষ্ট পাচ্ছেন, সেই কষ্টগুলো কেমন না যেন কথকের প্রেয়সীর মাথার উপরে কেউ পাথর ছুঁড়ে মারছে, ঠিক সেই রকম।
এখানে কথকের প্রেয়সীর কষ্ট যন্ত্রণা অপেক্ষা করার সময় কতটা কষ্ট যন্ত্রণা আঘাত পেয়েছেন বা পাচ্ছে সেটিকে বোঝাতে এখানে কার সঙ্গে তুলনা করছে কষ্টটাকে, না পাথরের সাথে। অর্থাৎ এই যে একটা সপ্তাহ একটা বছর কেটে যাচ্ছে, এই একটার পর একটা এই বছর বা সপ্তাহগুলো কেটে যাচ্ছে কিসের মতো, না পাথরের মতো। বছরগুলো কেমন কাটছে, না পাথরের মতো, পরপর পাথরের মতো। যেমন করে অর্থাৎ এই অপেক্ষারত মেয়েটি বা প্রেয়সীর, কথকের প্রেয়সীর এক একটা বছর বা এক একটা সময় এতটা কষ্ট যন্ত্রণা আঘাতের মধ্য দিয়ে কাটছে যেন কেউ তার মাথার উপরে পাথর ছুঁড়ে মারছে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এতক্ষণে। ঠিক আছে, যদি না হয় তো কমেন্ট করে জানাবে। চলো এরপরে কি রয়েছে, তারপরে যুদ্ধ হল। এর দেখো প্রথমের আমরা একটা চিত্র পেলাম যে কথক চলে যাচ্ছেন, এরপরে কথকের প্রেয়সী অপেক্ষায় থাকছে এই আশা নিয়ে যে কথক ফিরে আসবে। তারপরে দেখতে পাচ্ছি যে একটা সময়ের একটা স্বাভাবিক বিচিত্র গতিতে বয়ে যাওয়ার একটা চিত্র পাচ্ছি। কিসের মাধ্যমে, না একটা কুকুর চলে যাচ্ছে, একটা কুকুর চলে গেল, গির্জার নানগুলো সময়ের স্রোতে স্রোতে হেঁটে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, সময় থেমে নেই, কিন্তু এখানে কথকের প্রেয়সী থেমে আছে কার জন্য, না কথকের অপেক্ষায়। কথকের অপেক্ষায় কিন্তু কথকের প্রেয়সী এখানে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। তারপরে আমরা লক্ষ্য করলাম যে কথকের প্রেয়সী কথকের জন্য অপেক্ষা করতে গিয়ে এক একটা সময় বা এই যে এক একটা বছর যে কাটাচ্ছে, সেই বছরগুলো কাটানোর যন্ত্রণা কতটা পরিমাণে সেটা বোঝাতে এখানে পাবলো নেরুদা পাথর ছুঁড়ার কথাটিকে তুলে ধরেছেন। যেমন কেউ কথকের প্রেয়সীর মাথার উপরে পাথর ছুঁড়ে মারছে, এরকমই এক একটা বছরকে কাটাতে কথকের প্রেয়সীর কষ্ট হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে যুদ্ধক্ষেত্রের পরিচয় আমরা পাবো। প্রথমেই তোমাদের বলেছিলাম যে আমরা কিন্তু এই কবিতাতে যুদ্ধের পরিপ্রেক্ষিতে কতটা বিভৎস আকার ধারণ করছে, সেখানে সমস্ত কিছু খুন হয়ে যাচ্ছে, সেখানে কেউই ছাড়া পাচ্ছে না, শিশুর থেকে শুরু করে বাড়িঘর চূর্ণ হয়ে যাচ্ছে, সেই চিত্রটি আমরা পাবো। প্রথমেই বলেছি, এবার সেই চিত্রটির পালা চলে এসেছে, সেটি আমরা এখন আলোচনা করব। কি রয়েছে না, তারপর যুদ্ধ এলো, এরপরে যুদ্ধ আসছে। যুদ্ধটা কিসের মতো, না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এখানে যুদ্ধ এই যে আসছে, এটাকে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো কেন বলা হচ্ছে? তোমরা নিশ্চয়ই আগ্নেয়গিরি দেখেছো। আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয়, যখন আগুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন যেন বোমা বর্ষণ, আগুন তো লাল হয়, টকটকে লাল, তাই না? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অর্থাৎ চারিদিকে যেই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত যেমন বোমা বর্ষণ করছে চারিদিকে। ঠিক আছে, তাহলে যুদ্ধ হলে কেমন, না যুদ্ধ হলে চারিদিকে বোমা বর্ষণ হচ্ছে। সেই বোমা বর্ষণটা কেমন, না সে আগ্নেয়গিরি থেকে যেমন অগ্নুৎপাত হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ঠিক সেই রকমই যুদ্ধটা কিন্তু এসেছে। যুদ্ধের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে দেখো, এখানে লেখা রয়েছে শিশু আর বাড়িরা খুন হলো। দেখো শিশু আর বাড়িরা, তোমরা হয়তো শিশু আর বাড়িরা মানে, বাড়িরা বলতে তোমরা হয়তো বৃদ্ধ বলবে, কিন্তু না, বাড়িরা মানে বৃদ্ধ না, বাড়িরা মানে হচ্ছে এখানে বলে দিচ্ছি শিশু, অর্থাৎ ফুটফুটে শিশু। শিশু মানে আমাদের কি প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের, বা আমাদের শিশু বলতেই আমাদের ভবিষ্যৎ। এবং বাড়ি মানে হচ্ছে তার আধার, অর্থাৎ শিশুরা যেখানে থাকবে। অর্থাৎ এখানে বাড়ি মানে হচ্ছে বাসস্থান। ঠিক আছে, বাড়ি মানে বৃদ্ধ না। তাহলে শিশু আর বাড়িরা খুন হলো মানে কি, না এখানে শিশুরা খুন হচ্ছে। শিশু খুন হওয়া মানেই তোমাদেরকে বুঝে নিতে হবে যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি মানুষ খুন হচ্ছে, কেউই কিন্তু ছাড়া পায়নি। কথক যেখানের পরিচয় দিচ্ছেন, যে জায়গার যুদ্ধক্ষেত্রের পরিচয় তিনি লিখছেন এখানে, সেখানকার এলাকার কেউই কিন্তু ছাড়া পায়নি। সেখানে শিশু থেকে শুরু করে সমস্ত খুন হচ্ছে, এমনকি বাড়িঘর বাসস্থান সমস্ত কিন্তু খুন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দেখো কি রয়েছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই মেয়েটির মৃত্যু কেন হলো না, এটি আমরা শেষে আলোচনা করব। তার আগে এখানেই আমি একটু বলে নিই যে এই মেয়েটির মৃত্যু কেন হলো না। দেখো যুদ্ধতে শিশু খুন হয়ে যাচ্ছে, বাড়িরা ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ বাসস্থানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, শিশুর আধার যেখানে মানুষজন বসবাস করে সেগুলো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হচ্ছে না। কেন? কেননা কবির বিশ্বাস, বা কবি এখানে মনে করেছেন ভালোবাসা মৃত্যুহীন। ঠিক আছে, ভালোবাসার কখনো মৃত্যু ঘটতে পারে না।
ঠিক আছে, ভালোবাসা চিরশাশ্বত, চির অমর। হাজার ধ্বংসস্তূপের মাঝেও মেয়েটি বুক ভরা ভালোবাসা নিয়ে প্রিয়তমের অপেক্ষায় রয়েছে, যে কারণে মেয়েটির মৃত্যু হচ্ছে না। অর্থাৎ এখানে কথক অর্থাৎ পাবলো নেরুদা এটাই বলতে চেয়েছেন যে কবির এখানে বিশ্বাস যে ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। যেহেতু মেয়েটি তার প্রিয়তমের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে অপেক্ষায় রয়েছে, সেহেতু হাজার ধ্বংসস্তূপের মাঝেও মেয়েটির মৃত্যু ঘটছে না, যেখানে শিশু থেকে শুরু করে সমস্ত বাসস্থান চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, সেখানে এই মেয়েটির মৃত্যু ঘটছে না। বোঝা গেছে? ওকে, এরপরে দেখো আরও ভয়ানক চিত্র যুদ্ধের পরিপ্রেক্ষিতে কী হচ্ছে। সমস্ত সমতল ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। এতটা পর্যন্তই পড়ি। দেখো কি রয়েছে, সমস্ত সমতল ধরে গেল আগুন, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে ছিটে যুদ্ধ মানেই বোমা বর্ষণ হচ্ছে, গোলা বর্ষণ হচ্ছে, গুলিগালাজ চলছে, তাই না? সমস্ত সমতল আগুন ধরে যাচ্ছে, ঠিক না? এটা সিম্পল একটা অর্থ, সমস্ত সমতলে আগুন ধরে গেল। এরপর দেখো শান্ত হলুদ দেবতারা, আমরা জানি হলুদ কেন বলা হচ্ছে সেটা আমি বলছি। শুধুমাত্র এটুকু প্রথমে বলবো যে দেবতাদেরকে কিন্তু হলুদও বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে সেটি আমি বলছি। তার আগে হলুদ মানেটা কি সেটা আমাদেরকে জানতে হবে, তাই না? এখন এখানে বলি দেবতাকে শান্ত কেন বলা হচ্ছে, কেননা দেবতারা শান্তভাবেই থাকে, তাই না? দেখো কি রয়েছে না, ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। অর্থাৎ দেবতারা পাথরের মতো মূর্তি সেজে চির অবস্থায় শান্তভাবে কিন্তু ওই একই রকমভাবেই থাকে, ঠিক না? তারা যেন মনে হয় তারা যেন হাজার বছর ধরে ধ্যান করছে। অর্থাৎ কি না, যে আমরা দেখি যে পাথরের মূর্তি হয়ে তারা এক জায়গাতে দাঁড়িয়ে শান্ত অবস্থায় হয়ে তারা হাজার বছর ধরে যেন ধ্যানে ডুবেই রয়েছে, ঠিক আছে? কিন্তু এরা কিন্তু আর স্বপ্ন দেখাতে পারছে না। এটা আমি এক্ষুনি পড়ছি, এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি, সুন্দরভাবে আলোচনাটা করছি, মন দিয়ে শুনো। প্রথমে আমি জানাই যে এখানে হলুদ কেন বলা হচ্ছে। হলুদ শব্দের অর্থটা আমাদেরকে প্রথমে জানতে হবে। শান্ত কেন বলা হচ্ছে এবং তারা হাজার বছর ধরে ধ্যানে কেন ডুবে থাকছে, কেননা তারা পাথরের মূর্তি দেখে যেন মনে হয়, কবির যেন দেখে মনে হচ্ছে যে তার হাজার বছর ধরে একই রকম শান্ত অবস্থায় তারা যেন ধ্যানে ডুবেছিল। এক জায়গায় যেমন ধ্যান করে এক জায়গায় একদম নিঝুমভাবে বসে থাকতে হয়, নড়নচড়ন কিচ্ছু থাকে না, ঠিক সেই রকমই পাথরের মতো। তাই এখানে কবি বলেছেন শান্ত এবং কি না হাজার বছর ধরে তারা যেন ডুবেছিল ধ্যানে, এটা বোঝা গেছে। এরপরে হলুদ দেবতাকে বা এই যে শান্ত হলুদ দেবতাকে হলুদ বলা হচ্ছে কেন, এক অর্থে কিন্তু দেবতাকে হলুদ বলা হয়। কেন বলা হয় সেটি বুঝতে গেলে হলুদ শব্দটির অর্থ আমাদেরকে কিন্তু জানতে হবে। হলুদ মানে চিত্র, তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু অলংকার শাস্ত্র অনুযায়ী হলুদ শব্দের অর্থ কিন্তু আলাদা, এটা প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে বোঝো ভালো করে কি রয়েছে না। দেখো এই যে হলুদ, প্রাচীন ভারতীয় অলংকার শাস্ত্রে হলুদ হচ্ছে অদ্ভুত রসের বর্ম। অর্থাৎ কি না, এই হলুদ কিন্তু নতুন নতুন সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমরা জানি যে হলুদ আমরা কাকে বলছি না, দেবতাকে। কেন বলা হচ্ছে, কেননা দেবতা নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারে। যখনই মানুষ বিপদে পড়ে তখন আমরা দেবতার আশ্রয় লাভ করি, দেবতার পাশে যাই এবং দেবতা আমাদেরকে, আমাদের মনে যেন হয়, মনে আমরা জোর পাই যেন দেবতা আমাদেরকে নতুন কিছু করার তাগিদ দিচ্ছে। সে অর্থে দেবতা যেহেতু নতুন নতুন কিছু বা নতুন কিছু সৃজনশীল বা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে, সেই অর্থে দেবতাকে এখানে হলুদ বলা হচ্ছে। কেমন না, দেখো অলংকার শাস্ত্র অনুযায়ী হলুদ শব্দের অর্থ হচ্ছে, হলুদ হচ্ছে এমন এক রস, মানে ব্যাপারটা বুঝবে, অদ্ভুত রসের বর্ম, ঠিক আছে? আবারও একবার বলছি, প্রাচীন ভারতীয় অলংকার শাস্ত্রে হলুদ অদ্ভুত রসের বর্ম, যা নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম। আর এই হলুদকে দেবতা বলা হয়। তাহলে দেবতা যেহেতু হলুদ, সে অর্থে দেবতা নতুন কিছু করতে সক্ষম, তাই না? এরপরে কবি এখানে বলছেন যে এই রকম একটা ভয়ানক পরিস্থিতিতে, যেখানে শিশুরা খুন হয়ে যাচ্ছে, বাড়িরা খুন হয়ে যাচ্ছে, অর্থাৎ বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে এই শান্ত হলুদ দেবতারা
যে হলুদ অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম বা ক্ষমতা রাখে, এই শান্ত হলুদ দেবতারা কি আদৌ পারবে এই মানুষগুলোকে নতুন করে বাঁচার আলো দেখাতে বা দিশা দেখাতে? কখনোই পারবে না। অর্থাৎ কি না, সমস্ত সমতলে আগুন ধরে যাচ্ছে, ঠিক আছে, শান্ত হলুদ দেবতারা, হলুদ মানে হচ্ছে প্রাচীন অলঙ্কার শাস্ত্রে হলুদ হচ্ছে অদ্ভুত রসের বর্ম, যা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে এবং সেই ক্ষমতা আমরা দেবতার মধ্যে থাকি, তাই দেবতাকে হলুদ বলা হয়। বোঝা গেছে? কিন্তু এখানে কবির একটিই কথা, যে যেখানে এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে শিশুরা খুন হয়ে গেল, বাড়িঘর ধ্বংস হয়ে গেল, সেখানে কি এই দেবতারা আরও নতুন করে এই আশাহীন মানুষগুলোকে, অসুখী মানুষগুলোকে কি আরও পথ দেখাতে পারবে, নতুন করে আশা দেখাতে পারবে? সেটিই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ কি না, দেখো, ডুবেছিল ধ্যানে, অর্থাৎ যে সকল দেবতারা, শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল একদম মূর্তি হয়ে, ঠিক আছে, এক জায়গায় কনস্ট্যান্ট ধ্রুবক হয়ে দাঁড়িয়ে, তারাও যেন এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে উল্টে পড়লো। চারিদিকে সেই মূর্তিগুলো কী হলো, টুকরো টুকরো হয়ে পড়ে গেল। তারা কিন্তু আর এই মানুষগুলো, অসহায় মানুষগুলোকে, অসুখী মানুষগুলোকে কিন্তু নতুন করে আর স্বপ্ন দেখাতে পারলো না। নতুন করে স্বপ্ন দেখানো মানেটা কি আমরা জানি, এই শান্ত হলুদ দেবতারা কিন্তু দেবতা, আমাদেরকে নতুন কিছু স্বপ্ন দেখানোর জন্য তাগিদ আমাদের দেই, মনে একটা জোর দেই। কিন্তু এখানে কবি বলছেন যে না, এই দেবতারাই এই জায়গা থেকে পালানোর অবসর পায়নি, ঠিক আছে, তারাই কি করে পালাবে, তারা কি করে নিজেদের প্রাণ বাঁচিয়ে, এই যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচিয়ে নিজেকে অন্য জায়গাতে নিয়ে যাবে, তারা নিজেও সেই জায়গা থেকে বিচ্ছিন্ন, তাহলে তারা এদেরকে কি করে বাঁচাবে? সেই দেবতাগুলো তারা নিজেরাই টুকরো টুকরো হয়ে পড়ে গেল, তাহলে আর এই মানুষগুলোর, অসহায় মানুষগুলোকে কি আবার নতুন করে স্বপ্ন দেখাতে পারবে? কখনোই পারবে না। তাই এখানে বলেছে যে তারা আর স্বপ্ন দেখাতে পারলো না। তারা বলতে কারা না, তারা বলতে শান্ত হলুদ দেবতারা। আশা করি এতটা পুরোটা বোঝা গেছে, তাই না? চল এরপরে আমরা কি জায়গাটাতে যাব? এরপরে দেখো, কথকের এখানে একটা স্মৃতিচারণা আছে। কথক দেখো এখানে কি লিখেছেন এই জায়গাটাতে। তারপরে কি না, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যুদ্ধের পরিপ্রেক্ষিতে, যুদ্ধের ফলে সমস্ত কিছু কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখানে কথক বলছেন সেই মিষ্টি বাড়ি, অর্থাৎ কথকের বাড়ি, সেই মিষ্টি বাড়ি যেখানে কথক থাকতেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি। চিমনি মানে কি জানো বন্ধুরা? চিমনি মানে কি জানো? চিমনি মানে কে কে জানো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আমি তো জানি, আমি এখানে বলছি না, আমি শেষে বলবো। আলোচনা যেহেতু চলছে সেহেতু বলেই রাখি, তোমাদের যখন মক টেস্ট আমি নেব তখন আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব চিমনি মানে কি, তখন তোমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হবে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। চিমনি মানে হচ্ছে কি না, ধোঁয়া বার করার গোলাকার ধাতব বা ইট সিমেন্ট দিয়ে নির্মিত দীর্ঘাকার বেষ্টনী। কিন্তু এখানে চিমনি অর্থে কি বোঝানো হয়েছে? এখানে চিমনি অর্থে বোঝানো হয়েছে কথকের শহরের আলোর বেষ্টনীকে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে? কথকের শহরের আলোর বেষ্টনীকে কিন্তু এখানে চিমনি বোঝানো হয়েছে। পুরো ব্যাপারটি বোঝা গেছে। এবং প্রাচীন জলতরঙ্গ মানে হচ্ছে বাদ্যযন্ত্র। প্রাচীন মানে হচ্ছে অনেক আগেকার একটা জলতরঙ্গও কিন্তু বা বাদ্যযন্ত্রও কিন্তু কথকের সেই বাড়িতে ছিল। কিন্তু সেই বাড়ি সমস্ত কিছু কী হয়েছে দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কি না, সমস্ত সমতলে আগুন ধরে গেল যুদ্ধের পরিপ্রেক্ষিতে। শান্ত হলুদ দেবতারা নিজেরা কি করে পালাবে সেটার অবসর খুঁজে পেল না। নিজেরাই যেন হাজার বছর ধরে যখন ধ্যানে ডুবেছিল, তাদের এই যুদ্ধ আসার ফলে তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেছে এবং তারা পালাবার অপশন না পেয়ে যুদ্ধের ফলে তারাও যেন টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। এবং যে দেবতাগুলো মানুষকে নতুন আশা দেখাতে পারে, সেই দেবতাগুলো যখন টুকরো টুকরো অবস্থায় পড়ে যাচ্ছে, সেহেতু কবি বলছেন যে নতুন করে আর এই অসহায় মানুষগুলোকে, এই অসুখী মানুষগুলোকে কিন্তু এই শান্ত হলুদ দেবতারা আর
স্বপ্ন দেখাতে পারলো না যে তোমরা নতুন করে আবার জীবন পাবে, নতুন করে আবার বাঁচার আলো দেখতে পাবে। এই স্বপ্ন কিন্তু দেখাতে পারলো না, কারণ স্বপ্ন হলো শান্ত হলুদ দেবতারা। তারপরে কবি বলছেন সেই মিষ্টি বাড়ি যেখানে আমি থাকতাম, একটা ঝুলন্ত সেই সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতাম, ঠিক আছে, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ যুদ্ধের ভয়ানক পরিস্থিতিতে যেখানে যুদ্ধ আগ্নেয় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আবির্ভূত, সেখানে লেখকের সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকতেন, সেই গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে। সেইগুলো সমস্ত কিছুতে যেন আগুন ধরে গেছে। যুদ্ধটি এতটা বীভৎস আকার ধারণ করেছে, বোঝা গেছে, যেখানে শিশুরা, বাড়িরা অর্থাৎ বাসস্থান সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এমনকি কথকের সেই মিষ্টি বাড়িতে থাকা যে সকল জিনিস সমস্ত কিছুও চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ হয়ে যাচ্ছে। পুরো বিষয়টি বোঝা গেছে আশা করি। ওকে, এরপরে কি রয়েছে দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আবারও একবার বলি, যেখানে ছিল শহর অর্থাৎ কি, শহর মানেই হচ্ছে যেখানে গাড়ি চলাচল হতো, একদম সময়ের বিচিত্র গতিতে সমস্ত কিছু চলতো স্বাভাবিক নিয়মে, প্রকৃতির স্রোতে, স্বাভাবিক নিয়মে, প্রকৃতির ছন্দে, যেখানে সমস্ত কিছু স্বাভাবিক রূপ বিদ্যমান ছিল। মানুষ হাসতো, মানুষের সময় সুন্দরভাবে কাটতো, একে অপরের সাথে ভাব বিনিময় হতো, একে অপরের সাথে প্রেম আদান প্রদান হতো, রোমান্টিক একটা জগৎ ছিল। সেই রোমান্টিক জগৎ, সেই শহর, সেই আনন্দদায়ক এক শহর, সেই প্রাকৃতির মাধুর্যে বা প্রকৃতির অপূরব সৌন্দর্যমণ্ডিত সেই শহর আজ সেই সৌন্দর্য হারিয়ে ফেলেছে এই যুদ্ধের কারণে। যেখানে এক অপূর্ব শহর ছিল, যেখানে সবুজে ঘেরা এক শহর ছিল, সেই শহর আর এখন শহর নেই। সেখানে পড়ে আছে কি না, সেখানে না আছে আনন্দ, সেখানে না আছে মানুষজন, না আছে কোনো প্রাণ। সেখানে কি রয়েছে না, সেখানে আছে কাঠকয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ কি না, যুদ্ধের এতটা ভয়ানক পরিস্থিতি, যেখানে সুন্দর একটি শহর ছিল, সময়ের স্বাভাবিক গতিতে বয়ে চলেছিল, সেই শহর আজ শহর থাকলো না, সেখানে আর যেন প্রাণ নেই। এখানে যেন এখন পড়ে রয়েছে কাঠকয়লা, মানুষের মৃতদেহ যেগুলো পাথর হয়ে গেছে, প্রাণহীন অবস্থায় পড়ে আছে, মূর্তিগুলো পড়ে আছে, দেবতাদের সেই টুকরো টুকরো মূর্তিগুলো পড়ে রয়েছে, অস্ত্রশস্ত্র চারিদিকে দোমড়ানো মোচড়ানো হয়ে পড়ে আছে, এবং কি না রক্তের একটা কালো দাগ। কতটা বীভৎস একটি কথা, রক্তের একটি কালো দাগ। রক্ত, আমরা জানি রক্ত মানে লাল হয়, কিন্তু সেই রক্তকে এখানে কালো করে দেওয়া হয়েছে। কেননা একটি রক্ত, অর্থাৎ একটা মানুষের একদম মানে কি বলবো, তরতাজা রক্ত যখন দীর্ঘদিন অবস্থায় পড়ে থাকে, তখন কিন্তু সেই রক্তটি তার নিজের লাল বর্ণ থেকে গুচে ক্রমশ যেমন কতক বহুদিন দূরে গেছে, তার বৃষ্টিতে তার সমস্ত কিছু স্মৃতি ধুয়ে দিচ্ছে প্রকৃতির ছন্দে, তাই না, নতুনভাবে ঘাস জন্মাচ্ছে, ঠিক সেরকম এখানেও দীর্ঘদিন অবস্থায় একটি মানুষের রক্ত সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেই তরচাদা রক্ত দীর্ঘদিন অবস্থায় পড়ে থাকার জন্য সেই রক্তগুলো কি হয়েছে, রক্তগুলো কালো হয়ে গেছে। ঠিক আছে, অলঙ্কার শাস্ত্র অনুযায়ী কালো রক্তকে কি বলা হয়, কালো রক্তকে বলা হয় বিভৎসের চিত্র বলা হয়, বিভৎসের ছবি। ঠিক আছে, এক বিভৎস রূপ যাকে বলা, অলঙ্কার শাস্ত্র অনুযায়ী এই কালো রঙকে বলা হয় বিভৎসতার প্রতীক। ঠিক আছে, তাহলে কি না, এই রক্ত দীর্ঘদিন অবস্থায় পড়ে থাকার জন্য সেই রক্তটিও যেন তার নিজের যে রং সেটি হারিয়ে ফেলে, সেও যেন ক্রমশ কালো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে যুদ্ধের ভয়ানক পরিস্থিতিতে না রয়েছে শিশুরা, না রয়েছে বৃদ্ধ মানুষেরা, না রয়েছে প্রাপ্তবয়স্ক মানুষেরা, সমস্ত কিছু খুন হয়ে গেছে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, চারিদিকে কাঠকয়লা পড়ে রয়েছে,
সেই মিষ্টি বাড়ি, সেই প্রাচীন জলতরঙ্গ, সেই কবি যেখানে ঝুলন্ত বিছনায় ঘুমিয়ে থাকতেন, সেই গোলাপি গাছ, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শহরে এখন কি রয়েছে না কাঠ কয়লা আছে, দোমড়ানো মোচড়ানো লোহা পড়ে আছে, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রয়েছে, এবং কি না রক্তের একটা কালো দাগ রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যুদ্ধের ভয়ানক পরিস্থিতিতে সেই এলাকাতে আর একটা মানুষজন নেই, কোনো মানুষ নেই। সেই বিভৎস চিত্রকে বা সেই বিভৎস পরিবেশকে সাফ করে একটা নতুন পরিবেশ গড়ে তোলার মতো কোনো মানুষ সেখানে নেই। সমস্ত কিছু পড়ে আছে, দোমড়ানো মুচড়ানো কাঠ কয়লাগুলো পড়ে আছে, মানুষের মানে মূর্তিগুলো পাথর হয়ে মানে প্রাণহীন হয়ে পাথর হয়ে গেছে। ঠিক আছে, সেই শান্ত হলুদ দেবতারাও টুকরো টুকরো হয়ে যেন মাটিতে মানে কি বলবো গড়াগড়ি খাচ্ছে। ঠিক আছে, মানে একদম মৃত হয়ে আছে। দেবতাদের মধ্যেও যেন প্রাণ নেই, দেবতারা নতুন করে আর সেই অসহায় অসুখী মানুষগুলোকে আর নতুন করে স্বপ্ন দেখাতে পারছে না। কোনো মানুষ নেই এখানে সেই বিভৎস পরিবেশকে সাফ করে আবার নতুন করে একটি পরিবেশ কি তৈরি করার জন্য কোনো মানুষ এখানে কিন্তু নেই। বুঝতে পেরেছো ব্যাপারটি? শেষের লাইনটা কি রয়েছে, আর সে মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ এই মেয়েটির মৃত্যু হয়নি। কেন মৃত্যু হয়নি? কেননা কবির বিশ্বাস যে ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না, ভালোবাসা চির শাশ্বত, চির অমর। এই মেয়েটি অর্থাৎ কথকের প্রেয়সী যেহেতু তার ভালোবাসার জন্য, তার কথকের অর্থাৎ তার প্রিয়তমের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে সে অপেক্ষা করছে, এই আশা নিয়ে যে হ্যাঁ কথক কোনো না কোনো দিন তার জীবনে অবশ্যই নতুন করে আবার বসন্তের আলো জ্বালিয়ে উঠবে। যে কারণে কথক অর্থাৎ পাবলো নেরুদা এখানে বলতে চেয়েছেন যে আর সমস্ত ধ্বংসস্তূপ সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সেই বুক ভরা ভালোবাসা নিয়ে কথকের জন্য অপেক্ষারত সেই মেয়েটির আর মৃত্যু ঘটছে না। কেননা কবির ভাষায় আর যাই হোক ভালোবাসার কখনো মৃত্যু ঘটে না। বোঝা গেছে? এরপরে তোমাদেরকে আমি বলেছিলাম এইখানটাতে একটা অর্থ আমি এর যে ব্যঞ্জনা, এই যে ঘাস জন্মালো রাস্তায়, এই ব্যঞ্জনাটা বলি। এই ব্যঞ্জনা হচ্ছে এটাই যে দেখবে এখানে দুটো হতে পারে। একটা হতে পারে যে বললাম যে স্মৃতিগুলো ক্রমশ আবছা হয়ে যাচ্ছে, ধূসর হয়ে যাচ্ছে। এখানে ঘাস জন্মালো রাস্তায়, এটাও হতে পারে অন্য দিক দিয়ে ব্যঞ্জনাধর্মী, যে এইখানে যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটা বিভৎস আকার যখন ধারণ করলো, যেখানে সমস্ত কিছু কি বলবো কোনো মানুষজন নেই রাস্তাতে চলাফেরা করার জন্য। যখন দেখবে তোমরা কোনো একটা রাস্তা দিয়ে চলাফেরা করবে তখন কিন্তু সেখানে ঘাস জন্মায় না। জন্মায় কি? ঘাস কখনোই জন্মায় না। মনে করো এই রাস্তাতে তোমরা যদি মানুষ হেঁটে চলে যাচ্ছে তখন কিন্তু এই রাস্তাতে কোনো রকম কিন্তু ঘাস জন্মাবে না। কিন্তু রাস্তাগুলোতে যদি মানুষের চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘদিন, তখন কিন্তু ঘাস আবার নতুন করে জন্মাবে। এটা কিন্তু কবিতার এই লাইনটির ব্যঞ্জন ধর্মী একটি কথা। বোঝা গেছে পুরো ব্যাপারটি? আশা করি তোমাদের পুরো কবিতাটি বোঝা গেছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তো তোমরা জানাবে। এই যে দেখো তর্জমা মানে হচ্ছে অনুবাদ। ঠিক আছে, বাংলা অনুবাদ কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। ইংরেজি অনুবাদ এটির নাম কি? দ্য আনহ্যাপি ওয়ান। ঠিক আছে, এই যে পাবলো নেরুদার স্প্যানিশ ভাষায় কবিতাটির নাম কি? লা ডেসডিচাডা। সেই লা ডেসডিচাডা কবিতাটিকে কে বাংলায় অনুবাদ করছেন? নবারুণ ভট্টাচার্য। কি নামে? অসুখী একজন নামে। অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? না বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। পুরো ব্যাপারটি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পেরেছো কমেন্ট করে জানাবে আমাকে। আর আমাদের ক্লাসের পক্ষ থেকে এইভাবেই ক্লাস হবে। যদি তোমরা এইভাবে ক্লাস করতে চাও তাহলে আমাকে জানাবে, আমি তোমাদের পাশে আসি। আর যদি তোমরা ক্লাস করতে এইভাবে না চাও, এত দীর্ঘভাবে ক্লাস করতে না চাও, এত ডিপলি আলোচনা করতে যদি না চাও, তাও কিন্তু জানাবে। আমি সহজ সরল সাদামাটায় ওইভাবে আলোচনা হয়তো আমি তেমন একটা করতে পারি না সহজ সরলভাবে, কিন্তু আমি সবসময় চাই তোমাদের পাশে থাকতে এবং ডিপলি আলোচনা করতে, যাতে তোমাদের প্রত্যেকটি জায়গা তোমরা বুঝতে পারো, কোনো জায়গাতে যেন ডাউট না থাকে। যদি কোনো ডাউট থেকে থাকে এখনও কমেন্ট করে জানাবে। এই কবিতা থেকে এসিকিউ তো লেখানো হয়ে গেছে, যখন আমি এই কবিতা থেকে তোমাদের এমসিকিউ অ্যান্ড লং কোশ্চেন লেখাবো তখন সেই তোমাদের প্রশ্নটিকে পিক করে আমি
আবারও আলোচনা করে দেব। এবং এই শান্ত হলুদ দেবতাকে হলুদ কেন বলা হয়েছে সেখানেও কিন্তু এই অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে একটি ছোট্ট 1 নম্বরের আকারে বা 3 নম্বরের আকারে, এটা তোমরা পাবে 3 নম্বরের আকারে। এই অ্যান্সারটিও কিন্তু তোমাদেরকে লিখিয়ে দেওয়া হবে 3 নম্বর এবং 5 নম্বর, এই দুটো অসুখী একজন থেকে কমপ্লিট করার পর তারপরে আমরা আরও বেঁধে বেঁধে কবিতাতে যাব। তোমাদের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য দুটো প্রশ্ন ছেড়ে দিয়ে গেলাম, ঠিক আছে? সেই প্রশ্নগুলো আমাকে একটু তোমরা করে দেখাবে, ঠিক আছে? চলো, প্রশ্নটা আমি বললাম, প্রশ্নটি হচ্ছে কি না, আমি তাকে ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কি? ভালো করে নোট ডাউন করে নেবে যে আমি তাকে ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলামের তাৎপর্য কি, ঠিক আছে? এটি তোমরা প্রথম একটি, ঠিক আছে, এই একটি। এবং দ্বিতীয় হচ্ছে কি না, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হয়ে গেল যেটি তোমাদেরকে দিচ্ছি যে আমি তাকে ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি না, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কবি এ কথার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এই দুটি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। এবং চিমনি কথাটির অর্থ কী এবং প্রাচীন জলতরঙ্গ কথাটির অর্থ কী। মোট 4টে প্রশ্ন তোমাদেরকে দিলাম। একটি প্রশ্ন হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কী, এটা হচ্ছে একটি প্রশ্ন, এটি তোমরা কমেন্ট করে জানাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কবি এ কথার মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন। এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে চিমনি কথার অর্থ কী এবং জলতরঙ্গ কথার অর্থ কী, ঠিক আছে? এই মোট 4টি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। কমেন্ট যদি না পাই তাহলে আমি বুঝে যাব যে তোমরা সম্পূর্ণ ক্লাস দেখোনি, আর আমি যদি না পাই তাহলে কিন্তু দেখো এত কষ্ট করে ক্লাস কিন্তু নিতে পারবো না, ঠিক আছে? কারণ প্রত্যেকটি জায়গা আমি তোমাদের ধরিয়ে দেবো যাতে করে তোমাদের সমস্ত কিছু কিন্তু ডিপলি আলোচনা আমি করতে পারি এবং বুঝতে পারো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এই প্রশ্নের অ্যান্সারগুলো জানাবে। এবং কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা থাকে, কোনো যদি মনে প্রশ্ন থাকে, কমেন্ট করে তো সেটাও জানাবে। যখন লং কোশ্চেন আলোচনা করব সেই কোশ্চেনটি তোমার নাম, লং কোশ্চেন আলোচনা করার শেষে বা আলোচনা করার সময় তোমার প্রশ্নটিকে পিক করে তোমার সাইডে নামটি লিখে আমি কিন্তু তোমাকে জানিয়ে দেবো যে এটা তোমার প্রশ্ন ছিল, এই হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে? চলো ভালো থাকবে সকলেই, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে। তোমাদের অসুখী একজন কবিতাটি আলোচনা হয়ে গেল, এখান থেকে এসিকিউ লেখানো হয়ে গেছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে চেক আউট করে এসিকিউগুলো লিখে নেবে। পরবর্তী ক্লাসে এখান থেকে এমসিকিউ অ্যান্ড লং কোশ্চেন 3 নম্বর প্রশ্ন লিখিয়ে 5 নম্বর প্রশ্নে লিখিয়ে তারপরে আমরা নেক্সট কবিতাতে যাব, আরও বেঁধে থাকি। চলো, সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে। ফিরে আসছি নেক্সট ক্লাসে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।